বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভার্চুয়াল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে রাজধানী আইডিয়াল কলেজে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, বিগত ক্লাসের ন্যায় আজকেও তোমাদের জন্য আমি যে অধ্যায়ে অঙ্ক করতে যাচ্ছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নগদ প্রবাহ বিবরণী, এই অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাসে আমি নিয়েছি। সেখান থেকে আজকে যে ক্লাসটা করব, বেশ কিছু সমস্যা বই থেকে করে দিয়েছি, অনুশীলনীর অঙ্কগুলো। আজকে একটি উদাহরণ অঙ্ক নিয়ে এসেছি। এটা ভিন্ন রকম একটা অঙ্ক, যদিও একটা উদাহরণ অঙ্ক সমাধান করতে যাচ্ছি। তোমাদের বললে, আলোচনা করলে একটু বুঝতে পারবে এটা ভিন্ন রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি পৃষ্ঠা নম্বর 345, পৃষ্ঠা 19 নম্বর উদাহরণটা করব। আমার সাথে তোমরা এখন অঙ্কটা করো, পরবর্তী লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে বা প্রশ্ন করবে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে বা কি হয়েছে, তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাকে বলবে। এখন দেখো, আমরা বিগত দিন যে অঙ্ক করেছি সমস্যা বইয়ের অনুশীলনীর অঙ্ক থেকে আজকে একটু ভিন্ন রকম অঙ্কই করতেছি। এখানে নিম্নলিখিত তথ্যাবলী 345 পৃষ্ঠা খুলো, সমস্যা নম্বর 19, উদাহরণ 19। নিম্নলিখিত তথ্যাবলী অর্পা এন্টারপ্রাইজের হিসাব বই হতে নেওয়া হয়েছে। 2012 এবং 2013 একটি তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে আমরা দেখতে পাচ্ছি। দিয়ে সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব দেওয়া আছে, সেটা আমরা দেখে বুঝতে পারি। তারপর অন্যান্য তথ্যাবলীর মধ্যে কী দেওয়া আছে? নিট লাভ, আয়কর বাবদ পরিশোধ 7,000 টাকা, চলতি বছরে 10,000 টাকার একটি সরঞ্জাম বিক্রি করা হয় যার ক্রয় মূল্য ছিল এত টাকা, পুস্তক মূল্য এত টাকা, সকল প্রকার অবচয় খরচ 11,000 টাকা, পরিচালন খরচ অন্তর্ভুক্ত আছে, অভিসরঞ্জাম ক্রয় 7,000 টাকা। এখন বলছি, এখানে উত্তোলনের পরিমাণ বের করো। আমরা উত্তোলনের পরিমাণটা কিভাবে বের করব আজকে এই অঙ্কটার মাধ্যমে শিখব। এ ধরনের অঙ্ক পরীক্ষায় আসতে পারে যে উত্তোলন আমরা কিভাবে ব্যবসা থেকে বের করি। সাধারণত উত্তোলনটা কিসের অংশ? মালিকানা সত্ত্ব থেকে আমরা যখন ওনার সিকিউরিটি বের করি, অর্থাৎ লেনদেন চ্যাপ্টারে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার করে আসছিলাম। মালিকানা সত্ত্বের একটা উপাদান হচ্ছে উত্তোলন। যেমন মালিকানা সত্ত্বের উপাদান ছিল 4টা, আমরা জানি। মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি 4টা উপাদান, কিন্তু এই অঙ্কটার মধ্যে কয়টা উপাদান আছে আমাকে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি মূলধনের কয়টা শিরোনাম আছে? একটা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন। দেখো, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন দুটি দেখতে পাচ্ছি, অর্থাৎ বিগত বছরটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, চলতি বছরটা হচ্ছে সমাপনী মূলধন। তারপরে নিট লাভ দেওয়া আছে। এখন এই 3টা আমরা জানি, নিট লাভ যোগ মূলধন বিয়োগ উত্তোলন করলে কি পাই? সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন যোগ নিট লাভ বিয়োগ উত্তোলন করলে আমরা কি পাই? সমাপনী মূলধন পাই। অর্থাৎ আমরা যে মালিকানা সত্ত্ব বিবরণী করি, মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে আমরা কি করে থাকি? প্রথমে লিখি মূলধনের সাথে নিট লাভ যোগ করি, নিট লাভ থেকে যোগ করার পর উত্তোলন মাইনাস করে দেই। তাহলে এখন এর বিপরীতটা করতে হবে। বিপরীতটা হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ নিট লাভ বাদ সমাপনী মূলধন। সমাপনী মূলধন যেহেতু আমরা পাই সর্বশেষ, এখন সমাপনী মূলধনটা মাইনাস করে দিলে পাবো উত্তোলন। দেখো, আমি তোমাদেরকে এখানে একটু সংক্ষেপে লিখতে যাচ্ছি। আমরা যেমন মূলধনটা এভাবে করি, প্রথমে লিখি মূলধন, ধরো এটা মূলধন লিখলাম, যোগ নিট লাভ। এটা মনে করো একটা নিট লাভ লিখছি, লিখে যোগ করলাম, তারপর বিয়োগ উত্তোলন। উত্তোলন বিয়োগ করলে আমরা কি পাই? সমাপনী মূলধন। এটা কি পেলাম? সমাপনী মূলধন। এটা কি পেলাম? সমাপনী মূলধন। তাহলে এখন সমাপনী মূলধন যেহেতু এখানে 3টা যোগ করার পর পেলাম, অর্থাৎ মূলধন যোগ নিট লাভ বিয়োগ করে উত্তোলন করলে হয় সমাপনী মূলধন। এখন কি করতে হবে? মূলধন যোগ নিট লাভ বিয়োগ সমাপনী মূলধন। মূলধন যোগ নিট লাভ বিয়োগ সমাপনী মূলধন দিলে উত্তোলন পাওয়া যাবে। তাহলে আমি এখানে লিখতে যাচ্ছি, দেখো, উত্তোলন নির্ণয়। ক নম্বরে কি করব? উত্তোলন। ক নম্বর বের করতেছে উত্তোলন নির্ণয়। তাহলে আমি লিখবো এখানে প্রথমে কি লিখবো? প্রারম্ভিক মূলধন। প্রথমে কি লিখবো? প্রারম্ভিক মূলধন যোগ নিট লাভ বিয়োগ সমাপনী মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন আমাদের প্রশ্নে কত টাকা দেওয়া আছে?
53,000 টাকা দেওয়া আছে। প্রারম্ভিক মূলধন কত? 53,000 টাকা দেওয়া আছে। তারপর নিট লাভ কত টাকা দেওয়া আছে? দেখো নিট লাভ দেওয়া আছে 17,000 টাকা। নিট লাভ কত? 17,000 টাকা দেওয়া আছে। এই দুটি যোগ করলে হবে 70,000 টাকা। দুটি যোগ করলে কত হবে? 70,000 টাকা। তারপরে সমাপনী মূলধন মাইনাস করতে হবে। সমাপনী মূলধন কত দেওয়া আছে? 58,000 টাকা। সমাপনী মূলধন 58,000 টাকা দেওয়া আছে। বিয়োগ করলে হয় উত্তোলন। এটা যেটা পেলাম সেটা হচ্ছে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে তাকাও। এ ধরনের ভিন্ন রকম কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই যে আমি এখানে একটা নমুনা তোমাদেরকে দেখিয়েছি, এটা আমরা কি করেছি? আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের মধ্যে করেছি। মূলধনের সাথে নিট লাভ যোগ করলে উত্তোলন, বিয়োগ করলে হয় সমাপনী মূলধন। যে মূলধনটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে করে আসছি, কিন্তু এখন আমাকে উত্তোলন বের করতে বলছে। আর উত্তোলন বের করার জন্য কি করতে হবে? মূলধন যোগ নিট লাভ বিয়োগ সমাপনী মূলধন। মূলধন যোগ নিট লাভ বিয়োগ সমাপনী মূলধন ইকুয়াল টু উত্তোলন। আশা করি বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে, এই জন্য আমি তোমাকে এই অঙ্কটা করতে দিচ্ছি। এরপরে কি অংশ বলছে দেখো, পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী। কিন্তু এখানে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, পরিচালন কার্যক্রম তিনটাই করতে হবে। যদিও তিনটা বলছে, কিন্তু অঙ্কটা ছোট, আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো তোমাকে, তোমরা একটু মনোযোগী হও, আমার সাথে এখন অঙ্কটা করো। পরবর্তীতে লাইভ ক্লাসে আমাকে প্রয়োজনে সমস্যা হলে বলবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি তিনটাই করতে বলছে। তিনটা কি কি? পরিচালন অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী যে করবো আমি, প্রতিষ্ঠানের নাম কি এটা দেখিয়ে নিচ্ছি, অর্পা এন্টারপ্রাইজ। অর্পা এন্টারপ্রাইজ নগদ প্রবাহ বিবরণী। এভাবে একটা নমুনা ছক আমার সাথে এখন করো। পরবর্তীতে আমি আবার সমাধান দিব প্রয়োজনে, যদি তোমার সমস্যা হয়। বিবরণ টাকা টাকা। তোমরা জানো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে গেলে কি করতে হয়? নিট লাভ আগে লিখতে হয়। নিট লাভটা কি করতে হয়? আগে লিখতে হয়। পরোক্ষ পদ্ধতি, এটা কি পদ্ধতি বলছে? পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি না বলা সত্ত্বেও আমি পরোক্ষ পদ্ধতি করব। যদি এখানে বলে দিছি পরোক্ষ পদ্ধতি, আমি পরোক্ষ পদ্ধতি করব। এরপরে কি করতে হবে? নিট লাভ। কিন্তু নিট লাভ লেখার পূর্বে আমাকে যে কাজটা করতে হবে, পরিচালন কার্যক্রমটা আগে লিখতে হবে। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, তারপর লিখব নিট লাভ। তারপরে কি লিখবো আমরা? নিট লাভ লিখব। নিট লাভ প্রশ্নে কত টাকা দেওয়া ছিল? আমি করেছিলাম যে নিট লাভ দেওয়া ছিল 17,000 টাকা। 17,000 টাকা দ্বিতীয় টাকার কলামে লিখব। তারপরে কি করতে হবে? নিট লাভকে নিট নগদে রূপান্তরের সমন্বয়। নিট লাভকে নিট নগদে নিট লাভকে নিট নগদে রূপান্তরের সমন্বয়। এখন যে কাজটা করতে হবে আমি বলেছিলাম তোমাদেরকে, এই পরিচালন কার্যক্রম যখন করব, নিট লাভকে নিট নগদে রূপান্তর করার সমন্বয় প্রথমে দেখতে হবে অবচয় অবলোপন প্রশ্নে দেওয়া আছে কিনা। যদি অবচয় অবলোপন থাকে প্রথমে অবচয়টা লিখব। তারপরে কি লিখব? সম্পত্তি ক্রয় বিক্রয় জনিত যদি কোনো ক্ষতি বা লাভ দেওয়া থাকে সেটা লিখব। পরবর্তী স্টেপে আসবো চলতি সম্পদ চলতি দায়গুলো নিয়ে। আমি এখানে দেখতে পাচ্ছি প্রথমে কি দেওয়া আছে,
সকল প্রকার খরচ অবচয় খরচ 1000 টাকা পরিচালনা খরচ অন্তর্ভুক্ত আছে। তাহলে আমি লিখব প্রথমে অবচয় খরচ। অবচয় প্রথমে সমন্বয়ের মধ্যে দেখতে পাচ্ছি অবচয় খরচ কত 11,000 টাকা। অবচয় খরচ কত টাকা আছে 11,000 টাকা। তারপরে আসো অবচয় খরচের পরে 11,000 টাকা অবচয় খরচ দেখতে পেলাম। তারপর হচ্ছে প্রাপ্য হিসাব মজুত পণ্য। প্রাপ্য হিসাব মজুত পণ্য চলতি সম্পদ এগুলো হ্রাসবৃদ্ধি লিখব। প্রদেয় হিসাব আয়কর এগুলো হ্রাসবৃদ্ধি লিখব। এখন লিখতেছি প্রাপ্য হিসাব। প্রথমে কি লিখব প্রাপ্য হিসাব মজুত পণ্য। প্রাপ্য হিসাব মজুত পণ্য তারপরে কি প্রদেয় হিসাব, তারপরে হচ্ছে প্রদেয় আয়কর। কি দেয়া আছে প্রাপ্য হিসাব প্রদেয় আয়কর। কিন্তু কোনটা হ্রাস বৃদ্ধি পেয়েছে কিভাবে বুঝবো? প্রাপ্য হিসাব লিখা আছে 18,000 14,000, তার মানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে। 18 14 পার্থক্য করলে কত হয়? এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে 4,000 টাকা। 4,000 টাকা কী করতে হবে? মাইনাস করে দিতে হবে। তারপর মজুত পণ্য কী হয়েছে? মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে কত? 3,000 টাকা। মজুত পণ্য 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আমি 3,000 টাকা মাইনাস করে দিব। প্রদেয় হিসাব কি হয়েছে? প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে। 33,000 টাকা ছিল বিগত বছর, চলতি বছর হয়েছে 29,000 টাকা। তাহলে প্রদেয় হিসাব হ্রাস কত টাকা হয়েছে? 33 থেকে 29, 4,000 টাকা কমে গেছে। তাহলে এটাও মাইনাস করে দিব। প্রদেয় আয়কর, প্রদেয় আয়কর কমে গেছে, সেটা কি করব? মাইনাস করব 5,000 টাকা। তারপরে আর কিছু আছে দেখো, চলতি বছর 10,000 টাকার একটি সরঞ্জাম বিক্রি করা হয় যার ক্রয় মূল্য ছিল 15,000 টাকা, পুস্তক মূল্য 10,000 টাকা। সুতরাং এখানে সরঞ্জাম ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো লাভ ক্ষতি হয়নি। কীভাবে হয়নি আমি বুঝতে পারছি। দেখো চলতি বছর একটা সরঞ্জাম বিক্রি করা হয় কত? 10,000 টাকা, কিন্তু যার পুস্তক মূল্য ক্রয় মূল্য ছিল 15,000 টাকা। ক্রয় মূল্য থেকে অবচয় মাইনাস করলে হয়, ক্রয় মূল্য থেকে অবচয় মাইনাস করলে হয় পুস্তক মূল্য। আর পুস্তক মূল্য কত? 10,000 টাকা। 10,000 টাকা সরঞ্জাম 10,000 টাকায় বিক্রি করা হয়েছে। সুতরাং এখানে কোনো সম্পত্তি বিক্রয়ের লাভ বা ক্ষতি কিছু হয় না, সুতরাং এটা আসবে না। এবার দেখো আমাদের আর কোনো কিছু সমন্বয় আছে কিনা? আর কোনো সমন্বয় নেই। এখন প্লাস মাইনাস করলে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এবার এটা প্লাস মাইনাস করো, লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। এবার প্লাস মাইনাস করো কত টাকা হয় দেখো? 11,000 প্লাসের আর বাকি তিনটাই মাইনাসের। 4 4 8 8 3 8 5 13 13 16। 16,000 থেকে 11,000 মাইনাস করলে হয় 5,000 টাকা মাইনাসের। এখানে 5,000 টাকা মাইনাসের দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছি কীভাবে আমি এটা বের করেছি। তারপরে কি করতে হবে? বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তারপরে করব বিনিয়োগ কার্যক্রম হতে, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগের মধ্যে কি কি আসবে? সম্পদ ক্রয় বিক্রয়। তাহলে সরঞ্জাম বিক্রয় একটা দেওয়া আছে কত টাকা? আমরা সমন্বয়ে পড়েছিলাম সরঞ্জাম বিক্রয় দেওয়া আছে 10,000 টাকা। সরঞ্জাম বিক্রি করা হয়েছে 10,000 টাকা। তাহলে সরঞ্জাম বিক্রয় লিখব এখানে, সরঞ্জাম বিক্রয়। তারপরে 10,000 টাকা আমি কি করব? বিক্রি হলে প্লাস করব। সরঞ্জাম বিক্রি করলে নগদ টাকা আসবে, সেই জন্য প্লাস করব। তারপরে সরঞ্জাম ক্রয় দেওয়া আছে কিনা দেখো তো। চলতি বছরে সরঞ্জাম ক্রয় 4 নম্বর সমন্বয় দেওয়া আছে অফিস সরঞ্জাম ক্রয়, এটাও অফিস সরঞ্জামই দিব। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ক্রয় কত টাকা দেওয়া আছে?
সমন্বয়ের 4 নম্বরে দেখো অফিস সরঞ্জাম ক্রয় দেওয়া আছে কত, 7,000 টাকা। এই 7,000 টাকা কী করবো, মাইনাস করে দেব। আর কোনো সরঞ্জাম ক্রয় বিক্রয় আছে কিনা দেখতে হবে। দেখো তো আর কোনো সরঞ্জাম ক্রয় বিক্রয় আছে। 4 নম্বর সমন্বয় হচ্ছে 7,000 টাকা ক্রয়, আর 2 নম্বর সমন্বয়ে 10,000 টাকা সরঞ্জাম বিক্রয়। আর কোনো সরঞ্জাম ক্রয় বিক্রয় এখানে দেওয়া নেই, সুতরাং 3,000 টাকা হচ্ছে এখানে নগদ। 3,000 টাকা হচ্ছে এখানে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, নিট নগদ প্রবাহ। তাইলে এখানে 3,000 টাকা কি হয়, বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 3,000 টাকা প্লাসের। এখন আমাদেরকে আরও একটি কার্যক্রম আছে, সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। কিন্তু আমি এখানে জায়গা স্বল্পতা নিচে করতে পারতেছি না, তোমাদের এখানে কি করতে হবে, আমি উপর থেকে মুছে ফেলতেছি। তোমাদের মনে রাখতে হবে এখানে অর্থায়নে কত টাকা পরিচালনা নিট লাভ ছিল এত। তারপর দেখতে পাচ্ছি আমরা পরিচালনা নিট লাভের পর এটা মাইনাস করি নাই, এটা মাইনাস করলে কত হয় দেখো, 11,000 টাকা হয়। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত টাকা আসছে আমাদের, মাইনাস করার পর হচ্ছে 11,000 টাকা। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত টাকা আসছে, 11,000 টাকা। আর বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ হচ্ছে কত, 3,000 টাকা। কিন্তু আরও একটি কার্যক্রম, সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। যেহেতু নিচে আমার জায়গা নেই, আমি উপর থেকে মুছে ফেললাম। তোমরা এটা খাতার নিচে নিচে করতে হবে, কেমন? তুমি যে খাতায় অঙ্কটা করতেছো এটা নিচে নিচে করবে। আমি উপর থেকে মুছে কি করতে যাচ্ছি দেখো, আমি ফলাফলটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ কত টাকা আছে এখানে, 11,000 টাকা, মনে রাখবে। এবার করব অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়নের মধ্যে কি কি আসবে, লভ্যাংশ আসবে, শেয়ার ইস্যু আসবে, বন্ড ইস্যু আসবে, এই জাতীয় যদি কিছু থাকে আসবে। তবে এখানে লভ্যাংশ দেওয়া থাকবে না, এই অঙ্কটার মধ্যে লভ্যাংশ দেওয়া নেই। এই জন্য নেই, এই অঙ্কটা হচ্ছে একটা এক মালিকানা কারবার প্রতিষ্ঠান। কিভাবে আমি বুঝতে পারলাম এক মালিকানা কারবার প্রতিষ্ঠান? মনে রাখতে হবে এক মালিকানা কারবার এবং যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠান চেনার উপায় হচ্ছে, যৌথ মূলধনী কারবার প্রতিষ্ঠানের মধ্যে সংরক্ষিত মূলধন থাকবে, সংরক্ষিত মুনাফা থাকবে, কিন্তু এক মালিকানা কারবারের মধ্যে সংরক্ষিত মুনাফা থাকবে না। এখানে দেখো এই অঙ্কটার মধ্যে দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে কোনো সংরক্ষিত মুনাফা দেওয়া নেই, সুতরাং এটা এক মালিকানা কারবার। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে উত্তোলন করেছে। উত্তোলন হলে কি করতে হয়, অর্থায়ন কার্যক্রমের মধ্যে মাইনাস করে দিতে হয়। উত্তোলন করলে অর্থায়ন কার্যক্রম মাইনাস করব, বন্ড ইস্যু অথবা শেয়ার মূলধন যদি বৃদ্ধি পায় সেটাকে বৃদ্ধি করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি উত্তোলনের একটা শিরোনাম দেওয়া আছে কত, উত্তোলন হচ্ছে আমরা বের করেছি, উত্তোলন ক নম্বরে উত্তোলন বের করেছিলাম কত টাকা মনে আছে নিশ্চয়ই, 12,000 টাকা। উত্তোলন হলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তারপরে দেখতে হবে শেয়ার কিংবা ঋণপত্র অর্থাৎ মূলধন তার বৃদ্ধি পেয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি এখানে ঋণপত্র একটা শিরোনাম দেওয়া আছে কত, 10,000 টাকা ছিল বিগত বছর, চলতি বছর হয়েছে 20,000 টাকা। তার মানে ঋণপত্র সে বিক্রি করেছে। ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রি করে কত টাকা পেয়েছে সে, 10,000 টাকা পেয়েছে। ঋণপত্র বিক্রয়, ঋণপত্র বিক্রয় কীভাবে বুঝলাম আমি, বিগত বছর ছিল 10,000 টাকা, চলতি বছর হয়ে গেছে 20,000 টাকা, সুতরাং ঋণপত্র বিক্রি করেছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আসতেছি দেখো ঋণপত্র বিক্রয়টা নিয়ে আমি আবারও কথা বলতেছি। প্রশ্নে দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে ঋণপত্র দেখতে পাচ্ছি বিগত বছর 10,000 টাকা, চলতি বছর 20,000 টাকা, তার মানে ঋণপত্র সে কী করেছে, বিক্রয় করেছে। এবার আসি দেখো আর কোনো কিছু সমন্বয় এখানে আছে কি, আর কোনো কিছু সমন্বয় এখানে নেই। তাহলে আমরা এখানে কত টাকা দেখতে পাচ্ছি দেখো,
দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস করার পর আর কোনো কিছু তথ্য এখানে সমন্বয় নেই। তাহলে এখানে কি হবে, এই 2000 টাকা হচ্ছে মাইনাসের, 2000 টাকা কি মাইনাসের, এটাকে শিরোনাম দিব অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ কত টাকা আসছে আমাদের, প্লাস মাইনাস করবো 2000 টাকা আসছে। এই 11,000 টাকা হচ্ছে পরিচালন কার্যক্রম, এই 11,000 টাকা কি পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। তারপরে 3,000 টাকা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, আর 2,000 টাকা মাইনাসের, এই 2,000 টাকা হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এবার প্লাস মাইনাস করলে কত হয় দেখো, নিট নগদ বৃদ্ধি পাবে কত, 3 14, 14 2 মাইনাস করলে 12,000 টাকা, 12,000 টাকা নিট নগদ বৃদ্ধি, নিট নগদ বৃদ্ধি 12,000 টাকা যোগ প্রারম্ভিক নগদ, যোগ প্রারম্ভিক নগদ করলে হবে সমাপনী নগদ, সমাপনী নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল দেখো এই অঙ্কটার মধ্যে কত টাকা আছে, প্রারম্ভিক নগদ তহবিল দেওয়া আছে এখানে 13,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল কত টাকা আছে, 13,000 টাকা। আর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কত, 2,000 মাইনাসের, 11,000 প্লাসের, 3,000 প্লাসের, তাহলে 11 3 কত হলো 14, 14 2 মাইনাস করলে হয় কত 12,000 টাকা। এটা তো 12,000 টাকা আসছিল, এটা 11,000 টাকা না তো। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ যেটা, সেটা 12,000 টাকা আসছিল, কারণ নিট লাভ দেওয়া ছিল আমাদের, নিট লাভ দেওয়া ছিল কত 17,000 টাকা, নিট লাভ দেওয়া ছিল কত 17,000 টাকা। আর পরিচালন কার্যক্রম হ্রাস বৃদ্ধি করার পর এখানে 5,000 টাকা মাইনাস ছিল, এরকম 5,000 টাকা একটা মাইনাসের অ্যামাউন্ট ছিল, মনে আছে কিনা আমি তোমাদের জানি না, খাতার উপরের দিকে তাকাও, 5,000 টাকা ছিল মাইনাসের, 5,000 টাকা কী ছিল মাইনাসের ছিল। এই 5,000 টাকা নিট লাভ থেকে মাইনাস করার পর নিট লাভ ছিল 17,000 টাকা, 17,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করলে কি হয়, 17,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস করে দিলে হয় 12,000 টাকা। এই 17,000 টাকা থেকে 5,000 টাকা যখন মাইনাস করে দিয়েছি, 12,000 টাকা আসছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এই পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ আসছিল কত আমাদের 12,000 টাকা। এই 12,000 টাকা প্লাসের 3,000 টাকা প্লাসের 12 3 15, 15তে 2 মাইনাস করলে হবে 13, এই জন্য তো বইয়ের সাথে মিলে নেয় প্রথম। 12 3 15, 15তে 2 মাইনাস করলে 13। প্রারম্ভিক নগদ তহবিল দেখতে পাচ্ছি এখানে অঙ্কটার মধ্যে, প্রারম্ভিক নগদ তহবিল 13,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল কত 13,000 টাকা। প্রারম্ভিক নগদ তহবিল যোগ করার পর সমাপনী নগদ তহবিল সমান হতে হবে, অন্যথায় কিন্তু অঙ্কটা হবে না। তাহলে সমাপনী নগদ তহবিল আমি বইয়ে দেখতে পেলাম কত 26,000 টাকা। এই হচ্ছে আজকের এই একটা ভিন্ন রকম অঙ্কের আলোচনার সমাধান। যারা অঙ্কটা বাসায় প্রিভিয়াস অঙ্কগুলো করো নাই, প্রিভিয়াসগুলো করবে, তারপরে এই অঙ্কটা করবে, তাতে তোমাদের একটু সুবিধা হবে। কেননা এটার মধ্যে আমরা কি দেখতে পেলাম, এটা একটা এক মালিকানা কারবারের প্রতিষ্ঠান, এখানে মূলধন শিরোনামে কোনো কিছু আসবে না, এখানে মূলধন শিরোনামে কিছু আসবে না। এই জন্য কারণ আমরা এখানে মূলধনকে প্লাস মাইনাস করে, সমাপনী মূলধনকে প্লাস মাইনাস করে কি করেছি, উত্তোলন বের করেছি, আর উত্তোলনটা আমরা এখানে দিয়েছি, সেই জন্য মূলধনটা এখানে আসবে না। কিন্তু বন্ড কিংবা ঋণপত্র যদি ক্রয় বিক্রয় থাকে সেক্ষেত্রে এখানে আসবে। এই যে ঋণপত্র বিক্রি করেছিল 10,000 টাকা, এটা আসবে। আর বাকি কার্যক্রম প্রিভিয়াসের মতোই এইভাবে করবে বাসায়, করার পর যদি পরবর্তী কোনো সমস্যা হয় আমি তো আছি ইনশাল্লাহ, সমাধান দিব। অঙ্কটা বেশ কয়েকবার করে সমস্যা হলে আমাকে অ্যাকাউন্টিং গ্রুপে নক করবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।